নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আহ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু ব্যঙ্গ করে তাচ্ছিল্যের স্বরে বলতে যে ভ্যানিশ কুমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার হয়েছেন, মানে মুখ্য নির্বাচন কমিশনার হয়েছেন, সেই ইলেকশন কমিশন হচ্ছে এসআইআর করছে। এসআইআর এ সব হচ্ছে জীবিত ভোটারকে ভ্যানিশ করে দিয়ে মৃত করে দিয়েছেন। জীবিত ভোটারকে বা ভোটার তালিকার নাম ছিল 2002 সালে, তাকে হচ্ছে তার নাম বাদ দিয়ে দিয়েছেন। এসব নাম বাদ দিচ্ছেন, তার নাম সব ভ্যানিশ করে দিচ্ছেন ভোটার তালিকা থেকে। সেই জন্য তিনি ব্যঙ্গ করে ভ্যানিশ কুমার ডাকতেন। তো আমি কি বলে মঙ্গলবার দিন ওই জ্ঞানেশ কুমারের যে প্রেস কনফারেন্স দেখছিলাম দুপুরবেলা। তিনি এখানে এসছেন, আপনারা জানেন, রবিবার রাতে। তো মঙ্গলবার দিন মিটিং টিটিং করে মঙ্গলবার দিন প্রেস কনফারেন্স করেছেন। এবং প্রেস কনফারেন্সে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম। দীর্ঘদিন বহু হচ্ছে এরকম পদাধিকারীদের প্রেস কনফারেন্স দেখেছি, অনেক প্রেস কনফারেন্সে নিজে উপস্থিত ছিলাম। যে প্রশ্ন কিভাবে ভ্যানিশ করে দিতে হয় সেইটা দেখলাম, তার অভিনব কায়দাটা দেখলাম। মানে প্রশ্ন হচ্ছে, তিনি উত্তর দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, একেবারে সুষ্ঠু অবাধ যাতে নির্বাচন হয়, কোনো প্রকৃত ভোটার যাতে বাদ না থাকে, ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, অনেক ভালো 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 কথা বলছেন। তো সাংবাদিকরা প্রশ্ন আসলে একটা অদ্ভুত দেখলাম জিনিসটা। মানে আগে যেটা আমি দেখেছি যে কোন একজন সাংবাদিক প্রশ্ন করলেন একটা, যে তার একটা সুনির্দিষ্ট প্রশ্ন করার পরে তিনি সেই প্রশ্নটার উত্তর দেন, পরে আরেকজন আসেন প্রশ্ন করতে, তার প্রশ্নের উত্তর দেন। এদিন দেখলাম একটা অদ্ভুত কায়দা। সেটা হচ্ছে একজন প্রশ্ন করলেন, করার পরে তিনি হাসি হাসি মুখে চেয়ে আছেন, আরেকজনকে প্রশ্ন করার জন্য তিনি ইনভাইট করছেন, এরকম একটা ভাবসাব। আরেকজন প্রশ্ন করছেন, আরেকজন 3 নম্বর আরেকজন প্রশ্ন করছেন, 4 নম্বর আরেকজন প্রশ্ন করছেন, তারপরে তিনি একটা উত্তর দিচ্ছেন। এবার দেখলাম, ধরুন একজন প্রশ্ন করলেন যে 2002 এ নাম থাকলে কোনো ভোটার তালিকা, যারা যারা ভোটার আছেন, যাদের 2002 এর তালিকায় নাম আছে, তাদেরকে কোনো নথি দিতে হবে না, এমনি ভোটার তালিকায় নাম উঠে যাবে। কেউ তাদের অনেকের নাম ডিলিটেড হয়ে গেছে বা অ্যাডজুডিকেশনে চলে গেছে, এইটা আপনি কি উত্তর দেবেন? একজন সাংবাদিক প্রশ্ন করলেন। এবার উনি সঙ্গে সঙ্গে উত্তরটা দিলেন। উনি একটু হাসি হাসি মুখ করে চেয়ে আছেন যে আর কে প্রশ্ন করেন। আবার কেউ একটা প্রশ্ন করলো, ক দফায় ভোট হবে বা কিছু, আপনারা ক দফায় ভোট করতে চাইছেন, এরকম নানান ধরনের প্রশ্ন আসছে। 3-4টে প্রশ্ন হওয়ার পরে তিনি তার মতো করে একটা উত্তর দিয়ে দিলেন। ওই যে যিনি বলেছিলেন যে 2002 এর তালিকায় নাম থাকলে সেই ভোটারের নাম এমনি তালিকায় উঠে যাবে, এবারের এসআইআর এর তালিকায় উঠে যাবে, তাদের কোনো নথি দিতে হবে না, এবং তাদের মধ্যে যাদের হচ্ছে নাম ডিলিটেড হয়ে গেছে বা অ্যাডজুডিকেশনে পড়ে গেছে, এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে হলো, ওই প্রশ্নটা এড়িয়ে গেলেন। অন্য 2-3-4টে প্রশ্ন ইনভাইট করলেন, করার পরে তিনি তার মতো করে একটা উত্তর দিতে পারেন যে আমরা রাজ্যে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা কেমন পরিস্থিতি থাকে দেখে হচ্ছে আমরা 1 দফা করবো না, 2 দফা করবো না, 3 দফা করবো, সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। ওরা অদ্ভুত প্রশ্নকে ভ্যানিশ করে দিচ্ছেন। কারণ কেউ একজন জিজ্ঞেস করলেন যে কত রোহিঙ্গা বাংলাদেশে চিহ্নিত করা হয়েছে? আপনাদের তো এসআইআর মোটামুটি কমপ্লিট হয়েছে, অ্যাডজুডিকেশনে গেছে, যারা বাদ পড়ে গেছে ইতিমধ্যে 58 লাখ, তাদের মধ্যে কত রোহিঙ্গা চিহ্নিত হয়েছে, বাংলাদেশি চিহ্নিত হয়েছে? ফের একই কায়দা, আর এদিক ওদিক তাকাচ্ছেন, তাকিয়ে আর কে প্রশ্ন করে শুনতে চাইছেন। আরো 2-3টে প্রশ্ন হলো, তিনি তার মতো করে একটা উত্তর দিলেন যে আমরা অমুক ভোটারদের জন্য অমুক করতে চাইছি, বয়স্ক ভোটারদের জন্য অমুক করতে চাইছি, তমুক করতে চাইছি। একদম পরিষ্কার আমি দেখলাম যে এটা নতুন একটা অভিনব কায়দা নিয়েছেন। মানে প্রশ্ন করে যাও তোমরা, যেটা যেটা আমার পক্ষে ঠিক মতো উত্তর দেওয়ার কোনো কিছু নেই, সেটাকে আমি এড়িয়ে গিয়ে অন্য একটা কিছু বলে দেবো। কেউ বললেন যে ডি ভোটার, মানে যাদের ভোটার তালিকা থেকে নাম চলে যাবে, তারা কি তাদের ব্যাংক অ্যাকাউন্ট কি ফ্রিজ হয়ে যাবে? একজন রাজনৈতিক নেতা এই ধরনের একটা কথা বক্তব্য বলেছেন। ওই একই এড়িয়ে গিয়ে হচ্ছে অন্য একটা, কত পরিমাণ বাহিনী লাগবে সেটা আমরা ইয়েদের সঙ্গে, রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়টা আলোচনা করছি। কেউ বলে যে এত 150-র উপর লোক মারা গেল আতঙ্কে, এই এসআইআর এর আতঙ্কে, 30-40 জন বিএলও মারা গেল, এইভাবে এটা কি নির্বাচন কমিশনের মাথায় আছে? এই একই জিনিস, একই স্টাইল, প্রশ্ন ভ্যানিশ করে দেওয়া। ওই অমুক একটা, আমরা যে এবার কি বলে অমুক সমস্ত ইয়েতে ওয়েব কাস্টিং হবে, সমস্ত বুথে ওয়েব কাস্টিং হবে, 81,000 বুথ আছে, আমরা যারা 100% ওয়েব কাস্টিং হয় সেটা চিন্তা করব, শান্তিপূর্ণ যাতে ভোট হয়। মানে আমার পক্ষে যেটা খুব বিড়ম্বনামূলক প্রশ্ন, সেটা আমি উত্তর দেব না, তোমরা করো, আমি একটা প্রশ্ন শুনে যাবো 3-4টে, তারপর আমার মন মতো করে একটা উত্তর দেবো না। অদ্ভুত একটা কায়দা দেখলাম। আসলে বিষয়টা হচ্ছে
ওনার তো কিছু করার নেই, ওনার টার্গেট হচ্ছে যে এখান থেকে 1,20,25,00,000 যে ভোটারকে নাম্বার দেবো, তার মধ্যে সিংহভাগ 80-90 ভাগ মুসলিম ভোটারদের নাম্বার দিয়ে দেবে, এই মিশন নিয়ে নেমেছেন। তা সুতরাং ওর তো আর কিছু বলার কিছু নেই, বলার মুখও নেই, কারণ হচ্ছে যেসব কাণ্ড কারখানা করছেন, এখানে দুদিন এসছেন, এসে কালীঘাটে পুজো দিয়েছেন, বেলুড় মঠে গেছেন পুজো দিয়েছেন, নির্বাচন কমিশনার ঠিক আছে তিনি কোনো জায়গায় এসছেন নির্বাচনের কাজে খুশি খতিয়ে দেখতে, ভোট ডিক্লেয়ার হবে সামনে, তো দেখতে এসে হচ্ছে তিনি ওগুলো করেছেন, গেছেন বেরিয়েছেন, মানে মন্দিরে গেছেন, পুজো টুজো দিয়েছেন, সেগুলো আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে সেটাকে হচ্ছে আপলোড করেছে। সেই নিয়ে চারদিকে ছিচিৎকার পড়েছে যে তুমি একটা কোনো ধর্মীয় জায়গায় গেছেন, সেটা কি ইলেকশন কমিশনের অফিসিয়াল সাইটে সেই ছবি দেওয়া যায়, এই নিয়ে প্রশ্ন উঠেছে। তো যাই হোক, হচ্ছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল এই এসআইআর নিয়ে, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট বেশ কিছু হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চে, যেটা ছিল 3 সদস্যের বেঞ্চে, তারা বেশ কিছু নির্দেশ দিয়েছে। তো দেখে মনে হচ্ছে, কারণ হচ্ছে এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা হচ্ছে, যদি এই অ্যাডজুডিকেশন মানে 60 লাখ ভোটারের নাম্বার দিতে হয় বা এদেরকে বার্তা দিয়ে করতে হয়, তাহলে হচ্ছে, বা যারা অনেকে ডিলিটেড হয়ে গেছে তারা অ্যাপ্লাই করছে, তারা আদৌ হচ্ছে তাদের ডিলিশন হওয়ার মতো কিছু নেই, তাদেরকে জোর করে ডিলিট করে দেওয়া হয়েছে ফর্ম 7 এর মাধ্যমে, বা তারা নথি জমা দেওয়ার পরও ডিলিটেড হয়ে গেছে। তো এইসব একটা বেঠিক একটা অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে ভোট করতে হবে যদি সময়ে ভোট করতে হয়। আদারওয়াইজ হচ্ছে যদি টোটাল ব্যাপারটাকে ক্লিয়ার করে ভোট করতে হয়, মানে পুরো এই অ্যাডজুডিকেশনের 60 লাখের এই বিচার, সে বিচারাধীন যারা, তাদের বিচার শেষ করে কতজন থাকবে কতজন থাকবে না, সেটা করতে গেলে রাষ্ট্রপতি শাসনে ভোট করতে হবে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তা সুপ্রিম কোর্টের মঙ্গলবারের যে শুনানি হয়েছে, তাতে যে সুপ্রিম কোর্ট যে সব পদক্ষেপগুলো নিয়েছে, সেই পদক্ষেপ নিয়ে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট তো 60 লক্ষ ভোটারকে বাঁচাতে চাইছেন, যেটা জ্ঞানেশ কুমাররা কেটে দিতে চেয়েছিলেন, যেটার কারণে জুডিশিয়াল অফিসারদের নামানো হয়েছে, তারা এই অ্যাডজুডিকেশনের ভোটারদের বিষয়গুলো বিচার করে দেখছেন, কিন্তু খুব ধীর পদ্ধতিতে চলছে। তাতে যেটা মনে হচ্ছে 3-4 মাস আগে শেষ হবে না, এবং শেষ না হলে সেটা অবধারিত রাষ্ট্রপতি শাসন, এবং রাষ্ট্রপতি শাসন হলে কি হবে সে তো পরের ব্যাপার, আমি ভিডিও শেষ করার আগে আপনাদের বলছি। তো যেটা হয়েছে যে এখনো পর্যন্ত যেটা শুনানিতে জানা গেছে, 10 লক্ষ ভোটারের এই 60 লাখের মধ্যে তাদের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি বলেছেন যে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে এরকম একটা রিপোর্ট দিয়েছেন, তাতে বলেছেন যে এদের এই সাপ্লিমেন্ট লিস্টে নাম নিয়ে আসতে যারা থেকে গেছেন, হয়তো 2-3 লাখ বাদ যাবে, বাকিরা যারা রয়ে গেছেন অ্যাডজুডিকেশনের ভোটার, বিচারাধীন ভোটার, তাদের নাম তালিয়ে দিতে হবে, এবং নাম যদি কাউকে বাদ দিয়ে দেওয়া হয়, কারোর নাম ডিলিশন করলে তাকে কারণ জানাতে হবে সুনির্দিষ্ট, এবং তিনি পরবর্তীকালে ট্রাইব্যুনালে যেতে পারবেন, এবং ট্রাইব্যুনাল গঠন করার কথাও বলেছেন, যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেছেন যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে প্রাক্তন বিচারপতিদের নিয়ে, মানে হাইকোর্টে যারা বিচারপতিরা আছেন, প্রাক্তন প্রধান বিচারপতি হোক, এবং একাধিক বিচারপতি রেখে সেই ট্রাইব্যুনাল হবে, যাদের নাম কাটা যাবে তারা সেই ট্রাইব্যুনালে গিয়ে তাদের নথি দিয়ে তারা বিচার চাইতে পারেন যে আমার নাম অন্যায়ভাবে কাটা হয়েছে, আমাকে ভোটার তালিকার নাম তোলো। তো এটা বলেছেন ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনালে খরচ নির্বাচন কমিশনকে বহন করতে হবে। তো এবার হচ্ছে যেটা আরেকটা নির্দেশ দিয়েছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া হঠাৎ করে হোয়াটসঅ্যাপে বা কোনো ফোনে কোনো নির্দেশ নির্বাচন কমিশন কাউকে দিতে পারবেন না, বিশেষ করে যে বিচারক বা জুডিশিয়াল অফিসাররা এই কি বলে বিচারাধীন ভোটারদের বিষয়টা দেখছেন। এবং আরেকটা উল্লেখযোগ্য দিয়েছে যে এতদিন যেটা বলা হচ্ছিল যে অ্যাডজুডিকেশনে যারা আছে তারা হচ্ছে নমিনেশন ফাইলিং এর শেষ দিন পর্যন্ত হচ্ছে তাদের নাম তোলা যাবে, বিচার শেষ হলে তাদের নামটা ওই পর্যন্ত তোলা যাবে, এক এক ধাপে ভোট হলে পরের ধাপে আরেকটু সময় পেয়ে যাবে, তারপরের ধাপে আরেকটু সময় পেয়ে যাবে, এই 2-3 ধাপে ভোট হয়। তো আজকে যেটা বলা হয়েছে যে ভোট মঙ্গলবার দিন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভোটের দিন পর্যন্ত, মানে যে ভোটের আগের দিন পর্যন্ত হচ্ছে নাম তোলা যাবে, মানে ভোটের আগের দিন যদি নাম এসে যায় সেটা সাইটে আপলোড করে দেওয়া হবে যে এই নির্বাচন কেন্দ্রে এতশো বা এত হাজার ভোটারের নাম উঠে গেছে, যেটা যে বিচার হয়ে ক্লিয়ার হয়ে গেছে, বা এদের নাম বাদ চলে গেছে, এবং সুতরাং ভোটদানের অধিকারটা শুধু নমিনেশন ফাইলিং এর শেষ দিন পর্যন্ত নয়, ভোটের আগের দিন পর্যন্ত তাদের তোলা যাবে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে পদ্ধতিতে তারা চাইছে, সুপ্রিম কোর্ট হয়তো চাইছে যে জুডিশিয়াল অফিসাররাই এটাকে সম্পূর্ণ বিচারটা করে দিন, এই 60 লাখ ভোটারের ভবিষ্যৎ কি হবে।
বা যারা ডিলিশন নিয়ে যে আবার কি বলে অ্যাপ্লাই করছেন, তাদের ভবিষ্যৎ কি হবে, তারা তালিকায় নাম রাখতে পারবেন কিনা সেটা এরাই করে ঠিক করে দিন। কিন্তু যে গতিতে এগোচ্ছে, যতশো 500 550 জুডিশিয়াল অফিসার এটা করছেন, ততদিন তারা এই ভোটের 1-1.5 মাসের মধ্যে শেষ করতে পারবে কিনা এই নিয়ে যথেষ্ট সংশয় আছে। তো সেক্ষেত্রে হয়তো রাষ্ট্রপতি শাসন ছাড়া হয়তো গতি হবে না, কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে ওই যে কিছু আদেশ দেয় কিনা, বা যে কি বলে যে রাষ্ট্রপতি শাসনও চলবে, এদিকে স্যারের কাজ চলবে, স্যারের কাজ শেষ হলে ভোট হবে, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের ব্যাপার। আর সেগুলো আমরা ভবিষ্যতে দেখতে পারবো। তবে শুভেন্দু অধিকারীরা নিশ্চিতভাবেই হচ্ছে, যদি এই ধীর গতিতে চলে, কারণ মঙ্গলবার দিনই সমীর ভট্টাচার্য বলে দিয়েছেন এসআইআর সম্পূর্ণ না হলে হচ্ছে ভোট হবে না। অর্থাৎ বিজেপি এসআইআর সম্পূর্ণ করা মানে 3 মাস বাদে যদি শেষ হয়, 3 মাস বাদে মানে রাষ্ট্রপতি শাসনে হয়তো ভোট চাইছেন, শুভেন্দু অধিকারীরা হতে চাইছেন। তো রাষ্ট্রপতি শাসন করে ভোটে বিরাট কিছু বিজেপির লাভ হবে কিনা আমি জানি না। তবে হয়তো বিজেপির নেতারা এটা মনে করতে পারেন যে রাষ্ট্রপতি শাসন করে পুলিশকে দখল নিয়ে নিয়ে, পুলিশের দখল নিয়ে নেবেন রাজ্যপাল, প্রশাসনের দখল নিয়ে নেবেন, তখন রাজ্যপালই রাজ্য চালাবেন, আমাদের কথা মতো সবকিছু চলবে, পুলিশ প্রশাসন কাকে টাইট দিতে হবে, তৃণমূলের কাকে কি করতে হবে, এগুলো আমাদের চলবে। তাতেও যদি না হয়, হয়তো এইটাই মাথার মধ্যে রয়েছে যে কাউন্টিং সেন্টারে বিজয়ী প্রার্থীকে হয়তো জোর করে হারিয়ে দেওয়া হলো, বললো এটা বিজয়ী প্রার্থী, এখন ফ্যাক্স যাবে দিল্লিতে, দিল্লি থেকে বললো না এখনই ঘোষণা করা যাবে না, পরে তো 4 ঘন্টা বাদে যে তৃণমূলের প্রার্থীর বদলে বিজেপি প্রার্থী ঘোষণা করা যাবে। এইভাবে হয়তো একটা সুযোগ থাকতে পারে, সেই আশায় হয়তো শুভেন্দুরা রয়েছেন। জানি না শেষ পর্যন্ত মানে জেতা প্রার্থীকে হারিয়ে দিয়ে হারা প্রার্থীকে জিতিয়ে দিয়ে যদি ক্ষমতায় আসা যায়, সেটাই হয়তো শুভেন্দু অধিকারীরা স্বপ্ন দেখছেন রাষ্ট্রপতি শাসনে ভোট হলে। এখন সেটা কতদূর হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।